অবশেষে পৃথিবীতে অবতরণ করলেন সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী বুচ উইলমোর। ভারতীয় সময় 3:27 অর্থাৎ বুধবার 3:27 পৃথিবীতে অবতরণ করলেন সুনিতা উইলিয়ামস। গত 5ই জুন মহাকাশে পাড়ি দেন সুনিতা উইলিয়ামস। 286 দিন মহাকাশে থাকার প্রভাব পড়বে তাদের শরীরেও। হাঁটা চলায় অসুবিধা বলছেন বিশেষজ্ঞরা। প্রোটিনের ঘাটতি, হাড়ের শক্তিক্ষয় হতে পারে, রক্তরসের অসমতাও হতে পারে, এমনটাই মত ডাক্তারদের। অবশেষে 286 দিন পর পৃথিবীতে অবতরণ করলেন সুনিতা উইলিয়ামস। ভারতীয় সময় বুধবার 3:27 অবতরণ করলেন সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী বুচ উইলমোর। 286 দিন পর মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন সুনিতা উইলিয়ামস। স্পেস এক্স এর ক্যাপসুলে করে সমুদ্রে সফলভাবে অবতরণ করেছেন তারা। প্যারাশুটে ভর করে ঝুলন্ত ক্যাপসুলের অবতরণ আটলান্টিকের জলে। আগে থেকেই মোতায়েন ছিল জাহাজ এবং বোট। একটি ভেসেলের সঙ্গে ক্যাপসুল বাঁধা ছিল। জাহাজে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়া হয় সুনিতাদের। প্যারাশুটে ভর করে এই ঝুলন্ত ক্যাপসুলের অবতরণ আটলান্টিকের জলে। আগে থেকেই সেখানে মোতায়েন করা ছিল নৌসেনার বিশেষ জাহাজ এবং বোট। একটি ভেসেলের সঙ্গে ক্যাপসুল বাঁধা ছিল, জাহাজে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়া হয় সুনিতাদের। ক্যাপসুলের দরজা খুলতেই ভিতরে প্রবেশ করলেন স্পেস এক্স এর কর্মীরা। বুধবার আটলান্টিক মহাসাগরে ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন। তাদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর বিশেষ বোট। এরপরে মডিউল সহ সুনিতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌবাহিনী। মহাকাশচারীদের হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। সেখানে ড্রাগন ক্যাপসুলে দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিক হক। তারপরে 5 মিনিট পরে ভারতীয় সময় ভোর 4:22 নাগাদ হাসি মুখে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস। এরপর জাহাজে করে পাড়ি দেবে স্থলভাগের উদ্দেশ্যে। সেখান থেকে গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। উৎসবের আনন্দে মেতেছে হিউস্টনের স্পেস সেন্টার। তবে এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। তারা আপাতত ক্রু কোয়ার্টারেই থাকবেন কিছুদিন এবং সেখানে কয়েক সপ্তাহ ধরে তাদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চলবে, তাদের পর্যবেক্ষণে রাখা হবে, এমনটাই জানা যাচ্ছে। তারপরে সুনিতা এবং বুচের সঙ্গে দেখা করার সম্মতি মিলবে পরিবারের। মহাকাশচারীদের অবতরণের পর নাসার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এবং নাসার উপসহযোগী প্রশাসক জোয়েল মন্টালবানো ও কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপক বিল স্পিচ বলেন, এই মহাকাশচারীদের জন্য গর্ব হয় নাসার। তারা নিরাপদে পৃথিবীতে অবতরণ করেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাস ছিলেন তারা। 900 ঘন্টারও বেশি সময় ধরে প্রায় 150টি বিষয়ে গবেষণা করেছেন তারা। অবশেষে বুধবার আটলান্টিক মহাসাগরে ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন। 286 দিন মহাকাশে থাকার প্রভাব পড়বে তাদের শরীরেও। হাঁটা চলায় অসুবিধা হবে বলছেন বিশেষজ্ঞরা। প্রোটিনের ঘাটতি হবে, হাড়ের শক্তিক্ষয় হতে পারে, রক্তরসের অসমতা হতে পারে, এমনটাই জানাচ্ছেন ডাক্তাররা। অবশেষে 286 দিন পর মহাকাশ থেকে পৃথিবীতে এলেন সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী বুচ উইলমোর। প্যারাশুটে ভর করে ঝুলন্ত ক্যাপসুলের অবতরণ আটলান্টিকের জলে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে মহাকাশ বিশেষজ্ঞ কৌস্তব চৌধুরী। কৌস্তব বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। এই যে সুনিতা উইলিয়ামসের মহাকাশ থেকে পৃথিবীতে যাত্রাপথ, এই যাত্রাপথ কতটা কঠিন ছিল বা কতটা মসৃণ ছিল? মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসা সেটা মসৃণ ভাবে হয়েছে, এটা আমরা সবাই দেখেছি। কিন্তু এটাও ঠিক ব্যাপারটা খুব সোজা না, ব্যাপারটা খুব কঠিন কাজ। বেশ 3-4টে ধাপ আছে। 3-4টে ধাপের মধ্যে দিয়ে তারা আইএসএস থেকে পৃথিবীতে এসছেন। আমি ধাপগুলো একটু ছোট করে বলি। প্রথম কাজ হচ্ছে এই যে আইএসএস থেকে বেরিয়ে তারা যে ক্যাপসুলে ঢুকলেন, ড্রাগন ক্যাপসুলে, তারপরে তার দরজা খোলা বন্ধ। এইটা খুব একটা ইম্পর্টেন্ট এবং সময় সাপেক্ষ কাজ। আইএসএস এর নিজের হ্যাচ এরোলক করা এবং ড্রাগনের নিজের
লকটা করা, এই দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ। কারণ যদি এই লকিংটা ঠিক না হয় তাহলে আইএসএস এর ভেতর যারা আছেন তারা বিপদে পড়বেন, ড্রাগনের ভেতর যারা এসে উঠলেন অর্থাৎ উইলমোর এবং উইলিয়ামস এনারা বিপদে পড়বেন। সুতরাং অনেক সময় লাগে, কারণ লকটা একদম 100% লক হতে হবে। এই হ্যাচ লকিংটা হয়ে গেল, হ্যাচ লকিং হওয়ার পরে হচ্ছে এটাকে আলাদা হয়ে যাওয়া, এই যে ডি অরবাইটিং প্রসেস, এই যে আনডকিং প্রসেস, এই আনডকিং প্রসেসটাও একটা বেশ কঠিন কাজ। এই আনডকিং প্রসেসটাও স্লোলি হলো, তার মধ্যে একটা ডিপ্রেশারাইজেশনের ব্যাপার থাকে, সেই সমস্ত করে টোরে তারা করার পরে তারপর হচ্ছে ডি অরবিট বার্ন। অর্থাৎ এই যে ড্রাগন যে ক্যাপসুলটা সেটা যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীতে আসবে সেটা কিন্তু সরাসরি আসবে না। আমরা যেমন রাস্তায় গাড়ি দেখি একদম স্ট্রেট লাইনে যায়, সেটা কিন্তু সেভাবে আসবে না। এগুলো হচ্ছে সবই ঘুরতে থাকে এবং চক্রাকারে ঘুরতে ঘুরতে অরবিটে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে পৃথিবীর দিকে এগিয়েছে। এই ঘোরাটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনও ঘুরছে এবং এই ড্রাগন ক্যাপসুলটাও ঘুরছে, ড্রাগন ক্যাপসুলটা। দুজনের ঘোরার অরবিটের ক্যালকুলেশন যদি ঠিক না হয় তাহলে সম্ভাবনা আছে আকাশে দুজনের মধ্যে ধাক্কা লেগে যাওয়া। দুজনেই ঘুরতে ঘুরতে একটা কমন পয়েন্টে এসে কিন্তু ক্ল্যাশ করতে পারে, সেক্ষেত্রে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হবে। সেই জন্য দুটো স্পিড আলাদা রাখা হয়। সেটা হচ্ছে ড্রাগনের যে অরবিট যে বার্ন গুলো হচ্ছে সেইগুলোকে কন্ট্রোল করে, থার্স্টার্স গুলোকে কন্ট্রোল করে স্পিডটাকে আলাদা করা হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। এইভাবে ঘুরতে 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 সেটা আস্তে আস্তে পৃথিবীর বায়ুমণ্ডলের কাছে আসে এবং তারপর বায়ুমণ্ডলে ঢোকে। বায়ুমণ্ডলে ঢোকার পর প্রায় 45 মিনিট মতো সময় লাগে। এই সময়টাও খুব ভাইটাল, কারণ যখন বায়ুমণ্ডল দিয়ে ঢুকছে বায়ুমণ্ডলের প্রচন্ড ঘষায় এর গায়ে, এই ক্যাপসুলের গায়ে প্রায় 2500-3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠে যায়। তাহলে ভেবে দেখুন, বাইরে 2500-3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ভেতরে বসে আছেন মানুষরা, সুনিতা উইলিয়ামস, উইলমোর, এদের কিন্তু ভেতরে স্বাভাবিক তাপমাত্রা রাখতে হবে। এইটা সম্ভব হয় এই ক্যাপসুলটা ভীষণভাবে থার্মালি ইনসুলেটেড থাকে, অর্থাৎ বাইরের থেকে কোনো মতে কোনো তাপ যাতে না ঢুকতে পারে। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে যে 2003 সালে স্পেস শাটলে করে ফেরার সময় যখন কল্পনা চাওলাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কিন্তু এই কারণেই হয়েছিল যে বাইরের তাপ ভেতরে ঢুকে গেছিল, একটা হিটশিল্ড টাইলস খুলে গেছিল। সুতরাং এই জায়গাটা খুব রিস্কি জায়গা এবং খুব কঠিন জায়গা। তারপরে তো আমরা সবাই তো দেখেছি, এখন লাইভ ভিডিও চারপাশেই এসে গেছে যে কিভাবে প্যারাশুট খুলে গেল, আস্তে আস্তে তার স্পিড কমলো এবং ক্যাপসুলটা সমুদ্রে এসে ফ্লোরিডার উপকূলে সমুদ্রে পড়ে গেল। এই পুরো পদ্ধতিটা খুব স্মুথলি হয়েছে, কিন্তু এটাও ঠিক পুরো পদ্ধতিটা বেশ কঠিন এবং এতে সময় লেগেছে প্রায় 17 ঘন্টার মতো। বেশ কঠিন। আমাদের ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা খুব সুষ্ঠুভাবে পুরো ব্যাপারটাকে পরিচালনা করেছেন। আচ্ছা, এবারে আমি জিজ্ঞেস করব, আমরা অনেকেই এটা জানতে আগ্রহী যে এই যে 9 মাস তারা মহাকাশে ছিলেন, তারা পৃথিবীতে ফিরতে পারলেন না, এই 9 মাস তারা ঠিক কি কি করলেন ওখানে? 9 মাস এনারা এখানে যে যা কাজে গেছিলেন, যে এক্সপেরিমেন্ট করেছিলেন, অনেক কিছু করেছেন। এমনকি একটা রোবটেরও ওখানে সুনিতা উইলিয়ামস পারফরমেন্সের কাজ করেছেন রোবট নিয়ে। যে কারণ এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, যখন স্পেস স্টেশন থেকে মানুষ বাইরে বেরোতে হয়, এটাকে বলে, আমরা চলতি কথায় বলি মহাকাশে হাঁটা, আর সায়েন্টিফিক টার্মটা হচ্ছে ইভিএ বা এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি। তখন কিন্তু একটা খুব রিস্কের ব্যাপার থাকে। যদি ভিডিওগুলো দেখেন দেখবেন সব কোমরে দড়ি বেঁধে যাচ্ছে। তার কারণ হচ্ছে একটু যদি আলগা হয়ে যায় সে কিন্তু চিরকালের জন্য মহাকাশে হারিয়ে যাবে। বা স্পেস স্টেশনের মধ্যেও মাইক্রোগ্র্যাভিটিতে দেখবেন সবকিছু ভাসছে। কোনো কিছুকে নিতে গেলে কিন্তু সেটাকে আমরা যেমন পৃথিবীতে মাটি থেকে তুলি, এখানে কিন্তু মাঝখান থেকে শূন্য থেকে ধরতে হবে। এই কাজটা যদি কোনো রোবট করতে পারে, তার একটা পারফরমেন্স এই ফেরার কয়েক মাস আগেই সুনিতা উইলিয়ামসরা করেছেন। সুতরাং তারা ওখানে অনেক কাজ করেছেন। তাছাড়াও নিজেদের সুস্থ রাখতে গেলে স্পেস স্টেশনের ভেতর অনেক কাজ করতে হয়। এমনি স্পেস স্টেশনের ভেতর মাইক্রোগ্র্যাভিটি এনভায়রনমেন্টে মানুষ কিন্তু সুস্থ থাকে না। নিয়মিত ব্যায়াম করা, পরিমিত খাবার, এবং আরো অনেক রকম এক্সারসাইজ তাদের আছে, সেগুলো তারা কিন্তু প্রত্যেক মানুষই করে। সুনিতা উইলিয়ামসরা যেহেতু 9 মাস ছিলেন, সুতরাং তাদের আরো বেশি করে করতে হয়েছে নিজেদের সুস্থ রাখার জন্য। এটা প্রচুর ভাবে ওয়ার্কআউট করতে হয়, কারণ তা নইলে কিন্তু শরীর একদম নষ্ট হয়ে যাবে।
সুতরাং এই 9 মাস তারা বিজ্ঞানের কাজ, ইঞ্জিনিয়ারিং কাজ এবং নিজেদের শরীরকে ঠিক রাখার জন্য ওয়ার্কআউট, এই সবের মধ্যে দিয়ে এই 9 মাসটাকে তারা কাটিয়েছেন। আচ্ছা, এই যে 9 মাসে আপনি বলছেন শরীর নষ্ট হয়ে যাবে, এরপরে যে পৃথিবীতে ফিরলেন 9 মাস পরে, এতে তাদের শরীরে ঠিক কি কি প্রভাব পড়বে বা কি কি রেস্ট্রিকশন আছে তাদের খাবার দাবার, বা ওখানে বা কি কি খাবার দাবার তারা খেয়েছেন, বা এরপরে তাদের কি কি রেস্ট্রিকশন আছে, কি কি করবেন তারা, এটা যদি একটু প্রচুর বলেন। রেস্ট্রিকশন আছে। এই যে পৃথিবীতে যে ফিরলেন, ফেরার পর 3টে ধাপে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এই 3টে ধাপে তাদের পরীক্ষা নিরীক্ষা করবেন পৃথিবীর এখানকার সায়েন্টিস্ট এবং ডাক্তাররা। সেটা হচ্ছে তারা এত বছর মাইক্রোগ্র্যাভিটিতে, এত বছর না, বারবার আমি ভুল বলে ফেলছি, এত মাস, 9 মাস তারা মাইক্রোগ্র্যাভিটি এনভায়রনমেন্টে অভ্যস্ত হয়ে গেছিলেন। ওইভাবেই তাদের শরীর এখন নিজেদের অ্যাডাপ্ট করে নিয়েছিল, যেখানে কিনা পৃথিবীর টান নেই। এইবার যে পৃথিবীতে ফিরে এলেন, এইবার কিন্তু তাদের অনেক কিছু অনেক অন্যরকম লাগবে। যেমন তারা হাঁটেন না, এই 9 মাস ধরে তারা হাঁটেননি, তারা কিন্তু স্পেস স্টেশনের ভেতর ভেসে বেরিয়েছেন। সুতরাং আমাদের যে ব্যালেন্স কন্ট্রোল করে আমাদের শরীরের, আমাদের কানের ভেতরের অংশ ইন্টারনাল ইয়ার, সেই ইন্টারনাল ইয়ার এবং আমাদের শরীরের হাড় গোড় মাসল সব কিন্তু এই মাইক্রোগ্র্যাভিটি ওই এনভায়রনমেন্টে অ্যাডাপ্টেড হয়ে গেছে। হঠাৎ করে যে পৃথিবীতে ফিরে এলেন, পৃথিবীর যে টান, যে গ্র্যাভিটি, এইটা আসার পরে স্বাভাবিকভাবে এই যন্ত্রগুলো তখন অন্যরকম। তাদের কাছে কি দেখছে, তারা এতদিন দেখছে যে আমরা একটা ভারশূন্য অবস্থায় ছিলাম, আজকে হঠাৎ সেই ভারটা আমি ফিল করতে পারছি, তারা আবার ম্যাল ফাংশন করবে। সুতরাং এটা তাদের দীর্ঘকালের জন্য তাদের এখন ট্রেনিংটার এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তারপরে যেটা হয় যে হার্টের রেটটা আলাদা হয়ে যায়, হার্টের রিদিম যেটাকে ছন্দ বলি আমরা, সেইটা কিন্তু কার্ডিয়াক সাইকেল, সেটা কিন্তু স্পেস স্টেশনে অন্যরকম হয়, যেহেতু সেখানে গ্র্যাভিটি থাকে না। পৃথিবীতে আসার পর কিন্তু ব্যাপারটা পুরোই অন্যরকম হতে থাকে। সুতরাং তাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে আবার নতুন ভাবে কিছুটা পৃথিবীর মাধ্যাকর্ষণের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এটার জন্য একটা টাইম লাগবে। সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা তাদের এই জন্য কোয়ারেন্টিনে রাখেন প্রথম কয়েকদিন, তারপর ধীরে ধীরে তাদের অবজারভেশন, তাদের নানা রকম পরীক্ষা, টেস্ট এবং তাদের ট্রেনিং দেওয়া হয়, যে আবার নতুন করে হাঁটতে শেখার মতো। তারা যখন স্পেসে গেছিলেন তখন তারা ট্রেনিং নিয়েছিলেন পৃথিবীর গ্র্যাভিটির বাইরে মাইক্রোগ্র্যাভিটিতে কিভাবে থাকবেন। এবার আবার ব্যাপারটা উল্টো হবে, মাইক্রোগ্র্যাভিটি থেকে গ্র্যাভিটিতে ফিরে আসা। তবে এখানে আমি একটা কথা বলতে চাই, এনারা কিন্তু ভেটেরান অ্যাস্ট্রোনট, এর আগে অনেকবার গেছেন, হয়তো এতদিন থাকেননি কিন্তু গেছেন। সুতরাং এটা তাদের 3 নম্বর 4 নম্বর ট্রাভেল। সুতরাং এনাদের কিন্তু অত কষ্ট হবে না যতটা আমরা ভাবছি। এনারা কিন্তু এই সিস্টেমটার সাথে হ্যাবিচুয়েটেড, এদের শরীরও হ্যাবিচুয়েটেড। সুতরাং আমরা যতটা ভাবছি ততটা কিন্তু হয়তো হবে না। আচ্ছা, এই প্রসঙ্গেই আপনাকে আমি জিজ্ঞাসা করব যে এটাই আমাদের শেষ প্রশ্ন। এই যে 9 মাস ওখানে মহাকাশচারীরা ছিলেন, আমাদের সাধারণ মানুষের একটা আগ্রহ থেকে যায় যে এই 9 মাস ওখানে ওনারা ঠিক কি খাওয়া দাওয়া করলেন? খাওয়া দাওয়া এখন মোটামুটি সবই খান, আমরা যেমন এখানে খাই। তবে হ্যাঁ, কিছু রেস্ট্রিকশন, সব রকম খাওয়া যায়। 300-400 রকমের পদ আইটেম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছে, এবং পৃথিবীর যেহেতু বিভিন্ন দেশের মানুষ সেখানে থাকেন, যেমন একজন রাশিয়ান ছিলেন, তাদের খাওয়ার টেস্ট আলাদা। প্রত্যেক মহাকাশচারীর খাবারের রুচি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা খাবার ওখানে থাকে। তবে হ্যাঁ, খাবারগুলো কিছুটা একটু আলাদা হয়। পৃথিবীতে যেমন মনে করুন আপনার ইচ্ছে হলো খেতে বসে একটু নুন ছড়িয়ে নিলাম, একটু গোলমরিচ ছড়িয়ে নিলাম, স্পেস স্টেশনে কিন্তু তা করা যাবে না। কেন? যেহেতু মাইক্রোগ্র্যাভিটি, ওই নুন যে আপনি ছড়াবেন, নুন বা গোলমরিচ, সেটা কিন্তু ভাসতে থাকবে, এবং ভাসতে ভাসতে যদি নাকে চোখে মুখে ঢুকে যায় তাহলে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। সেই জন্য তাদের খাওয়া নিয়ে যাওয়ার ফরম্যাটটা আলাদা। এগুলোকে তারা তেলে মাখিয়ে নিয়ে যান যাতে এগুলো চট করে না ওড়ে। তারপর জল, যেমন আমরা যেমন যখন তখন জল ঢকঢক করে বোতল থেকে পান করি, সেটা করা যাবে না। তাদের প্লাস্টিকের প্যাকেটের টিউব লাগানো থাকে, সেটাকে চাপ দেন, জল বাবলস এর মতো বেরোয়, গোল বাবলস এর মতো, সেইটা মুখে লাগিয়ে টিপে খেতে হয়। খাওয়া দাওয়ার পদ্ধতিটা একটু আলাদা, কিন্তু খাওয়া দাওয়া গুলো এখন মোটামুটি একই। আগে অন্যরকম খেতেন, আগে একদম ডায়েট খেতেন, কিন্তু এখন অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে টেলিফোন লাইনে ছিলেন মহাকাশ বিশেষজ্ঞ কৌস্তব চৌধুরী। আমরা ওনার সাথে ফোন লাইনে এতক্ষণ কথা বললাম। আমরা জানলাম যে মহাকাশে সুনিতা উইলিয়ামসরা ঠিক 9 মাস ধরে কি কি করেছেন এবং ওখানে তাদের জীবনযাত্রা কেমন ছিল, এবং ফিরে এসে ওনারা কি কি করবেন, কি কি রেস্ট্রিকশন রয়েছে, এই সমস্তই আমরা শুনে দিলাম মহাকাশ বিশেষজ্ঞ কৌস্তব চৌধুরীর ফোন থেকে।